হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 ডিভিডেন্ড পলিসি। এই চ্যাপ্টারে আজকে আমাদের লেকচার নাম্বার 1। ডিভিডেন্ড পলিসি মানে লভ্যাংশ নীতি। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল, এখানে গর্ডনটা উঠে নাই, ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল। 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে এমএম মডেল, আর 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে স্টক ডিভিশন, স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিট। এই তিনটা ফরম্যাটে ভাগ করছি। এই তিনটা ফরম্যাট থেকে যে কোনো দুইটা ফরম্যাট থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট বিতে দুইটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2020 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই, 2021 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, এবার 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে পরীক্ষার্থী, 2024 সালে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারকে আমরা টার্গেট করব হচ্ছে 14 মার্কে টার্গেট করে। আমার এই অ্যানালাইসিসটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে বলেন যদি কি এই চ্যাপ্টারটা আমরা কত মার্কে টার্গেট করে করব? 14 মার্ক। 14 মার্ক। ওকে, তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যেহেতু তিনটা ফরম্যাট, আমরা প্রথম ফরম্যাট নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ফরম্যাটটা হচ্ছে ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল। তো এখানে দুইটা মডেলের ক্ষেত্রে আমাদের P0 মানটা বের করতে হবে। তো এখানে আমাদের এই ফরম্যাটের জন্য এখানে 10টা রুলস দিয়ে আছে। এই 10টা রুলস তোমাদের কাজ হচ্ছে 10টা রুলস আমি তোমাদের পড়তে দিলাম। এই 10টা রুলস জাস্ট তোমরা একবার চোখ বুঝাইবা। আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিব, যদি মনে না থাকে তাহলে এখান থেকে দেখিয়ে দিব। আর প্রাথমিক অবস্থায় তোমাদের 10টা রুলস আমি জাস্ট চোখ বুলাইতে বলছি যে এই 10টা রুলস তোমরা একটু পড়ে নিবা। আমরা সরাসরি অঙ্কে চলে যাই, যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে পড়ে নিব। তো আমরা শুরুতেই ওয়াল্টার মডেল, এই ওয়াল্টার মডেলের ক্ষেত্রে P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের বাজার মূল্য, এটাকে আমরা P0 দ্বারা প্রকাশ করব। তো ওয়াল্টার মডেলের ক্ষেত্রে এই P0 সূত্র হচ্ছে ডি প্লাস আর ভাগ কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে কে। এটা হচ্ছে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে P0 মান, P0 সূত্র। এখন এক্ষেত্রে আমাদের কি লাগবে? প্রথমে লাগবে ডিভিডেন্ড। ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, মনে রাখবেন সবসময় ডি মানে কি ডিভিডেন্ড পার শেয়ার। আর এই ডি এর মানটা বের করা লাগবে সব সময় ইপিএস এর মানের উপর ভিত্তি করে। কার মানের উপর ভিত্তি করে বলো দেখি? ইপিএস এর মানের উপর ভিত্তি করে। ওকে, তাহলে ডি বের করার সূত্রটা হচ্ছে ইপিএস ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে ডি বের করার সূত্র কি? ইপিএস ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও। এখানে আর এবং কে মনে রাখবেন, আর মানে হচ্ছে আয়ের হার, দ্যাট ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর কে মানে হচ্ছে ব্যয়ের হার, দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট। তাহলে আর মানে হচ্ছে আয়ের হার, আর কে মানে কি বলেন দেখি? ব্যয়ের হার। মনে রাখবেন প্রশ্নের সবসময় আর এর মানটা বড় হবে, কে এর মানটা কি হবে বলো দেখি? ছোট হবে। এখানে ই মানে হচ্ছে ইপিএস, আর ডি মানে হচ্ছে এই যে প্রথম যে ডি, এই ডি একই কথা, ডি মানে হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমরা কার উপর ধরি সবসময়? ইপিএস এর উপর। ইপিএস এর উপর।
আর এই কে ই আর উপরে এই কে আর উপরে কেটা কি একই? কে মানে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন না কস্ট অফ ক্যাপিটাল? কস্ট অফ ক্যাপিটাল অথবা ক্যাপিটালাইজেশন রাইট। কস্ট। ওকে, তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে পি জিরো যে সূত্রটা আমরা দেখলাম, সূত্রটা এক নজর একটু বলো তো দেখি। P0 ইকুয়াল ডি প্লাস আর আর ভাগ কে ইন্টু ই মাইনাস ডি বাই কে। ওকে, ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, যেটা বের করবো কিভাবে? ইপিএস ইন্টু ডিভিডেন্ড পার রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও। ওকে, পে আউট আর রেশিও। মানে হচ্ছে আর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন কে মানে? অথবা ওকে, একটা বললে হবে। কে মানে কে মানে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল, ই মানে ইপিএস যেটাকে আমরা বলি আর্নিং পার শেয়ার, আর ডি মানে তো আমরা জানি নিচের কে উপরের কে একই কথা। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াল্টার মডেল নিয়ে কথা। এখন আমরা চলে যাব গর্ডন মডেল। গর্ডন মডেলের ক্ষেত্রে পি জিরোর সূত্র হচ্ছে ই ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বি আর। এখানে এই ই মানে হচ্ছে ওই ওয়াল্টার মডেলের যে ই মানে ইপিএস আর্নিং পার শেয়ার ওইটাই। কে মানে হচ্ছে এখানে কে মানে ছিল কস্ট অফ ক্যাপিটাল, গর্ডন মডেলের ক্ষেত্রে কে মানে কস্ট অফ ক্যাপিটাল। ক্লিয়ার কথা? জি স্যার। এখন এখানে নতুন দুইটা, এক হলো বি। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। বি মানে কি রেশিও? রিটেনশন রেশিও। রেশিও। নিচে বি মানে ওই একই রিটেনশন রেশিও। আর আর মানে হচ্ছে এখানে আর না, আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর মানে কি বলো দেখি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কি কি লাগবে? এখানে আমাদের লাগবে ই এর মান, কে এর মান, বি এর মান এবং কি আর এর মান। এই কয়েকটা মান আমাদের লাগবে। তাহলে এখানে বি কথাটা মানে কি? রিটেনশন রেশিও। একটা কথা মনে রাখবেন, আমি লিখে দিতেছি, এটা খাতার মধ্যে লিখে রাখেন অথবা মাথায় রাখলে হবে। রিটেনশন রেশিও প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও। রিটেনশন রেশিও প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও। পে আউট রেশিও যেটা এই যে ডিপিআর বলি, এই দুইটা মিলা হচ্ছে কত পার্সেন্ট? 100%। মনে থাকবে? রিটেনশন রেশিও প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও দুইটা মিলে কত পার্সেন্ট? 100%। তাহলে বলেন তো রিটেনশন রেশিও যদি 40% হয়, ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট হবে? 60% স্যার। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন তাহলে গর্ডন মডেলের সূত্র একবার একটু বলেন তো দেখি একজন। P0 equal E into 1 minus B by K minus BR. কে মাইনাস বিআর। এখানে ই মানে কি? Earning per share. আর্নিং পার শেয়ার। কে মানে? Cost of capital. বি মানে? Retention ratio. রিটেনশন। আর আর মানে? Internal rate of return. গুড। তাহলে দুইটা মেথডের ক্ষেত্রে, দুইটা মডেলের ক্ষেত্রে দুইটা আমরা পি জিরো মানটা বের করলাম, মানে আমরা শিখলাম। এখন আমাদের প্রশ্নে যদি কখনো ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ ফার্মের ভ্যালু যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এনএস। এনএস মানে নাম্বার অফ শেয়ার ইনটু পি জিরো। অ্যান্ড গর্ডন মডেলের ক্ষেত্রে পি জিরোর একটা মান হবে, ওয়াল্টার মডেলের ক্ষেত্রে একটা পি জিরোর একটা মান হবে। তাহলে ফার্মের ভ্যালুর এক সূত্রটা কি? এনএস ইনটু কি? P0. পি জিরো। তাহলে মনে রাখেন এই ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল সম্পর্কে এইটুকু তথ্য যদি আপনি জানেন, তাহলে আপনি এই ফরম্যাটের 80% অঙ্ক পারবেন। আর বাদ বাকি 20%গুলি আমাকে বুঝে দিতে হবে, অথবা এই যে উপরে যে 10টা রুলস আছে 10টা রুলের মধ্যে থেকে একটু আমাদের পড়াশোনা করতে হবে। আপাতত এইটুকু দিয়ে আমরা 80% অঙ্ক পারবো। ঠিক আছে? তাহলে আমরা আসেন আমরা একটা একটা অঙ্ক একটু দেখি। শুরুতেই এক্সারসাইজ 1 নম্বর অঙ্ক। সবাই কি দেখতেছেন এক্সারসাইজ 1? জি স্যার। ওকে, এক্সারসাইজ 1 এটা 2020 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এই আইএম কথা মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের বইতেও আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতেও আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। আর অ্যাকাউন্টিংয়ে শুধুমাত্র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ক্লিয়ার কথা? হ্যাঁ, এই এক্সারসাইজ 1 নাম্বার প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়তেছি, খেয়াল করেন।
লেখা আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ দিনা কোম্পানি আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? EPS ইপিএস মানে ই দ্বারা প্রকাশ করি। ক্যাপিটালাইজেশন রেট মানে কার মান? কে এর মান কে এর মান। গুড। রিটেনশন রেশিও মানে কার মান? আর এর মান আর এর মান না, রিটেনশন রেশিও মানে বি কি? এর মান স্যার বি গুড। আর মানে তো ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই জিনিসটা দিয়ে আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, একটা 15%, একটা 10%, একটা কয় পার্সেন্ট? 8%। ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়ে আছে কয়টা বলেন দেখি? তিনটা। মনে রাখবেন ইন্টারনাল রেট অফ রিটার্ন যে কয়বার দেওয়া থাকবে P0 মানটা আমাদের ওই কয়বার বের করতে হবে। ঠিক আছে? তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে P0 বের করব 3 বার, গর্ডার মডেলের ক্ষেত্রে P0 বের করব কয়বার বলো দেখি? 3 বার। বলছে হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, দ্যাট ইজ P0 মান বের করতে বলছে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে কি গর্ডার মডেল। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে P0 বের করব কয়বার? 3 বার স্যার। এখন ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের কার কার মান প্রয়োজন? ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের মানের প্রয়োজন হচ্ছে ডি এর মান, ই এর মান, আর এর মান, কে এর মান, তাই তো? জি স্যার। শুরুতে আমাদের লাগবে হচ্ছে ই মানে ইপিএস। ইপিএস আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 10 টাকা। 10 টাকা। এরপর লাগবে হচ্ছে ডি এর মান। ডিটা কার উপর দেবো সবসময়? ইপিএস ইন্টু কি রেট? ইপিএস ইন্টু কি রেট বলছিলাম? ডি এর মান ডিভিডেন্ড পে আউট রেশিও। গুড। রিটেনশন রেশিও দিয়ে আছে 40%, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট হবে? 60%। 60%। এগুলো কথা মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্ক পারবে না। তাহলে 10 টাকা 60% মানে 6 টাকা। তাহলে ইপিএস পাইলাম মানে ই এর মান পেলাম, ডি এর মান পেলাম। আবার লাগবে হচ্ছে আর এর মান। আর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। এন্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন তিনটা দিয়ে আছে। তাহলে প্রথমে আমরা করব কত পার্সেন্ট দিয়ে বলো দেখি? 15%। তাহলে 15% মানে 0.15। আর এটা লাগবে কে এর মান। কে এর মান হচ্ছে 10% মানে 0. কত? 0.10। 0.10। ক্লিয়ার? এখন সব মান তো বের করে দিলাম। এখন ওয়াল্টার মডেল আমরা অ্যাপ্লাই করতে পারবো না? প্রথমবারের ক্ষেত্রে আর এর মান হবে 0.15, এরপরটা হবে 0.10, এরপরটা হবে 0.08। তাহলে এখন আসেন আমরা সলিউশন পিডিএফটা কি সবাই খেয়াল করতেছি? জি স্যার। ওকে, তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা লিখছি ইফ ইন্টারনাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 15%। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে P0 সূত্র হচ্ছে D প্লাস আর ভাগ K ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড কে। তাহলে ডি এর মান আমরা বের করছি 6 টাকা, 10 টাকা 60%, প্লাস আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমাদের ধরছে হলো 15% মানে 0.15। কে এর মান 10% মানে 0.10, ই এর মান 10, ডি এর মান 6 ডিভাইডেড বাই কে এর মান হচ্ছে 10% মানে 0.10। এটাকে যদি ক্যালকুলেশন করি মান হবে 120। ক্লিয়ার কথা? জি স্যার। দ্বিতীয়বার এই 15% পরিবর্তে কত দিয়ে করতে হবে? 10% দিয়ে করতে হবে। সব একই, শুধু এই 15% পরিবর্তে কত হবে? 10। এই দেখেন 2 নম্বরের জন্য 10। ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশনের মান হবে কত? 100। 3 নম্বরের জন্য কে আর এর মান কত হবে? 8%। 8%। তাহলে দেখেন এখানে শুধুমাত্র 0.0 আর বাদ বাকিগুলি সেই আগের মতো। তাহলে প্রথম তিনটা কি পারবেন আপনারা? পারবো স্যার। কোনো সমস্যা আছে? জি স্যার। না স্যার। না। ওকে, এবার আসেন। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ। এবার আমরা 2 নম্বরে গর্ডান মডেল। গর্ডান মডেলের ক্ষেত্রে আমাদের কি কি মান প্রয়োজন? গর্ডান মডেলের ক্ষেত্রে আমার মানের প্রয়োজন হচ্ছে ই এর মান, কে এর মান, বি এর মান, আর এটা কি? বি ইন্টু কি বলো দেখি? আর নাকি? আর এর মান স্যার। এখন ই মানে কি? ইপিএস, যার মান প্রশ্নে কত দিয়ে আছে? 10 টাকা। 10। কে মানে কস্ট অফ ক্যাপিটাল, যার মান কত দিয়ে আছে প্রশ্নে? 10%। 10% মানে 0.10। বি মানে কি? রিটেনশন রেশিও। বি মানে রিটেনশন রেশিও। 40% মানে পয়েন্ট কত? 40। আর বি ইনটু আর, বি মানে তো রিটেনশন, আর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখানে দিয়ে আছে কয়টা? 3টা স্যার। তাহলে আমাদের কয়বার বের করতে হবে?
তিনবার। তাহলে প্রথমবার আর 15% দিয়ে মান বের করব। দেখেন সবগুলো মান একই থাকবে, শুধু আরটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি একটা দেখাই। তাহলে p0 সমান সমান e ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বি আর। তাহলে এর মান 10, 1 মাইনাস বি এর মান রিটেনশন রেশিও ছিল 40% মানে 0.40 ডিভাইডেড বাই কে এর মান ছিল 10% মাইনাস বি এর মান 0.40 ইন্টু আর এর মান। প্রথমবারের জন্য আর এর মান কত বলো দেখি, 15% মানে পয়েন্ট কত 15। আর এটাকে যদি ক্যালকুলেশন করেন মান হবে 150। পরবর্তী সবগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র এই 0.15 এর পরিবর্তে প্রথমবার জন্য 0.15 হলো, দ্বিতীয়টা হবে 10%, তৃতীয়টার জন্য কত পার্সেন্ট হবে বলো দেখি 8%। 8%। আর বাদ বাকি যা আছে সব আগের মতোই। ক্লিয়ার কথা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে গর্ডন মডেল নিয়ে? না স্যার। পারবেন তো? তারপর স্যার ওকে, দেখি এবার আসেন আমাদের রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা কি বলছে। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 বলছে ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন। এই রেট অফ রিটার্ন বলো তো দেখি, রেট অফ রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর আর দ্বারা স্যার। আর। তাহলে এই আর এর মানটা আমাদের ক্যালকুলেট করতে বলছে, মানে আর এর মানটা বের করতে বলছে ইউজিং গর্ডন মডেল, গর্ডন মডেল অনুযায়ী। তাহলে গর্ডন মডেলের সূত্র হচ্ছে আমরা জানি এইটা। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের প্রশ্নে সব কিছু মান দেওয়া থাকবে, শুধু কার মান থাকবে না বলো দেখি? আর এর মান। আর এর মান। তাহলে আর বাদে বাদ বাকি সবার মানগুলো আমরা খুঁজি। তাহলে এখানে কি কি লাগবে? আর বাদে p0 লাগবে, e লাগবে, b লাগবে আর কে লাগবে, তাই তো? জি স্যার। তাহলে দেখেন EPS 40, তাহলে 40 কার মান? ই এর মান। ই এর মান। রিটেনশন এর রেশিও মান। দিয়ে আছে 60%। তো রিটেনশন রেশিও কি আমাদের এই অঙ্কে প্রয়োজন আছে? স্যার বি এর মান। রিটেনশন রেশিও মানে বি এর মান। গুড। কস্ট অফ ইকুইটি মানে কার মান? কে এর মান। কে এর মান। আর মার্কেট কে এর প্রাইস পার শেয়ার মানে হচ্ছে p0 এর মান। P0। এখন p0 দিয়ে আছে, কে দিয়ে আছে, বি দিয়ে আছে, ই দিয়ে আছে, নাই কি? আর এই আর এর মানটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসেন ক্যালকুলেশন আমরা করি। তাহলে p0 সূত্র লিখছি। এখন p0 মান আমার প্রশ্নে দিয়েছে 150, ই এর মান 40 ইন্টু 1 মাইনাস বি এর মান রিটেনশন রেশিও 60%, নিচে কে এর মান 0.15 মাইনাস বি এর মান 0.60 ইন্টু আর এর মানটা নাই, আরটা আমরা বের করবো। তাহলে আর আরই থাকবে। এন্ড এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা কি হবে? এই 150 নিচে আছে 1, তাহলে 1 দ্বারা উপরের গুলি গুণ আর 150 দ্বারা এই দুইটার গুণ। তাহলে 1 দ্বারা উপরটার গুণ করলে যা আছে তাই হবে। তাহলে 1 এর থেকে 0.60 বাদ দিয়ে থাকে 0.40, এই 0.40 দ্বারা 40 যদি গুণ করা হয় তাহলে পাবো 16। ক্লিয়ার? স্যার জি একটা স্যার। কোশ্চেন ছিল, বলেন। ওই যে হেয়ারে বের করা হয়েছে বি ইকুয়াল রিটেনশন রেশিও ইন্টু ইকুয়াল 10% 100% মাইনাস 60% ইকুয়াল 40%। তো আমরা এখানে বি এর মান 60% কেন দিলাম? ওকে, আমি আমার কথা, বি মানে কি জানো বলো তো দেখি? বি মানে রিটেনশন রেশিও জানো নাকি? রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও তো প্রশ্নে সরাসরি দিয়ে আছে। এবার এখানে বের কেন করলাম? কোনটা? এটা ভুল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা ঠিক অন্য আছে। একটা অঙ্কেরটা হয়তো বা ও ভুলে করে ফেলাইছে। বি মানে রিটেনশন রেশিও দ্বারা সরাসরি প্রশ্নে দিয়ে আছে 60%। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, হ্যাঁ 150 দ্বারা যদি 0.15 এর গুণ করি হবে 22.5, আর 150 দ্বারা 0.60 গুণ করলে হবে 90, আর 8 তো আরই। ক্লিয়ার? এখন 8টা আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে 90 8টা মাইনাস, এই পাশে প্লাস হয়ে গেছে। তাহলে 22.5 যা আছে তাই, 16টা প্লাস সমান এই পাশে মাইনাস হয়ে গেছে। তো 90 আর সমান সমান এই দুইটার বিয়োগ ফল হলো প্লাসে 6.5, 90 সাথে আর গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হবে? অতএব আর সমান সমান 6.5 এর 90 দ্বারা যদি ভাগ করি, যেহেতু আর এর মান ইন্টারনাল রেট অফ রিটার্ন 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে হচ্ছে 0.0722, আর 100 দ্বারা গুণ করলে হবে 7.22%। ক্লিয়ার কথা? জি স্যার। এক্সারসাইজ 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। 3 নাম্বার অঙ্কটা দেখেন, লেখা আছে কোম্পানি আর্ন 20 টাকা পার শেয়ার, শেয়ার প্রতি কত টাকা আয় করে?
20 টাকা। 20 টাকা। that is EPS and at an internal rate of return 15%, কার মান এটা? আর এর মান। আর এর মান। The firm has a policy of 40% earning as a dividend, বলছে যে যা আয় করে তার কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয়? 40%। তার মানে এটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে? ই না ডি? স্যার কি নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে ডিভিডেন্ড পে আউট রেশিওটা? ডি নির্ণয় করার ক্ষেত্রে ডি। যার সূত্র কি? ইপিএস ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও। ইপিএস দিয়ে আছে প্রশ্নে 20, ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে আছে কত? 40%। তাহলে 20 ইনটু 40 মানে সমান কত? 8 টাকা। ক্লিয়ার? বলছে ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%, বলতে এটা কার মান? ইকুয়াল রেট অফ রিটার্ন। কাদের ডিটারমাইন আর দ্য মান? প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু ওয়ালটন মডেল। ঠিক আছে, এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটা কার মান বলো দেখি? ওয়ালটন মডেলে কিন্তু আমাদের দুইটা মান লাগে, একটা আর এর মান, একটা কে এর মান। ঠিক আছে, এন্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান। তাহলে আর বাদে এটা কে এর মান থাকবে সেটা হলো কে এর মান। আর আমরা বুঝলাম আর এর মানটা বড় থাকবে, কে এর মানটা কি থাকবে? ছোট থাকবে। তাহলে এটা হলো কে এর মান। এন্ড ওয়ালটন মডেলের মাধ্যমে P0 কি বের করা পারবো? পারবো স্যার। এখন যদি না পারেন তাহলে আপনার নিজের ব্যর্থতা এটা। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যে রূপসী বাংলা লিমিটেড হ্যাজ অন ইনভেস্টমেন্ট 10 লক্ষ টাকা, তাহলে বিনিয়োগ করছে 10 লাখ টাকা, অ্যান্ড দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ার 10,000 শেয়ার। এই যে 10 লাখ টাকা যে বিনিয়োগ করছে, এখানে টোটাল শেয়ার আছে কয়টা বলো দেখি? 10,000। তাহলে এক একটা শেয়ার দাম কত? কে বের করবো? 10,000 শেয়ারের দাম হলো 10 লাখ টাকা, তাহলে একটা শেয়ার দাম কত? 100 টাকা। কিভাবে 10 লাখে 10,000 দ্বারা কি করছি? ভাগ করছি। 100 দ্বারা ভাগ করে এখন 10 দ্বারা বলো দেখি? 100 টাকা। 100 টাকা। বলছে দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি কত পার্সেন্ট? 60%। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর। ক্যাপিটালাইজেশন রেট 15% এর কার মান? কে এর মান। বলছে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার, অর্থাৎ P0 বের করতে বলছে অ্যাকর্ডিং টু ওয়ালটন মডেল। ইফ দ্য কোম্পানি পে 30% অ্যান্ড 20% অফ ইট আর্নিং অ্যাজ কি ডিভিডেন্ড, অর্থাৎ আয় যা করে তার কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয় বলো দেখি? প্রথমবার জন্য দেয় 30%, দ্বিতীয়বার 20%। 20%। তাহলে এই দুইটা নির্ণয় করতে হবে, যেহেতু দুইবার করছে তাহলে আমরা দুইবার P0 মান বের করব। প্রথমবার P0 মান বের করার ক্ষেত্রে আমরা ডি এর মান বের করব। আমাদের আর্নিং পার শেয়ার দিয়ে আছে মানে এক একটা শেয়ার মূল্য দিয়ে আছে কত? 100 টাকা নাকি? ঠিক আছে না? এখন আসেন আমরা রিকোয়ারমেন্ট একের জন্য করছি ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? 30%। যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 30% হয়, তাহলে আমরা ওয়ালটন মডেল খেলে P0 সূত্র জানি ডি প্লাস আর ভাগ কে ইনটু ই মাইনাস ডি ডিভাইডেড কে। এখন এটা ক্যালকুলেশন করার জন্য কার কার মান লাগবে? মানগুলো একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে লাগবে হচ্ছে ইপিএস মান। অন ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার। আমরা 100 যে বের করছি এটা কি আর্নিং পার শেয়ার বের করছি না এক একটা শেয়ার দাম বের করছি বলো দেখি? এক একটা শেয়ারের দাম বের করছি। এক একটা শেয়ারের দাম বের করছি। এখন এইটাকে যদি আমরা আয়ের হার দ্বারা গুণ করি তাহলে পাবো ইপিএস। তাহলে আমাদের প্রশ্নে আয়ের হারটা কত দিয়ে আছে? ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার 60%। তাহলে 100 টাকার 60% মানে 16 টাকা। তার মানে এই 16 টাকা হচ্ছে শেয়ার প্রতি আয়, আর 100 টাকা কি এক একটা শেয়ারের কি মূল্য। তাহলে ইপিএস কোনটা? 100 টাকা না 16 টাকা বলো দেখি? 16 টাকা। 16 টাকা। আর আমরা ডি এর মানটা ধরি ইপিএস এর উপর, তাহলে ডি এর মান ইপিএস 16 ইনটু ডিভিডেন্ড পে রেশিও প্রশ্নে কত দিয়ে আছে প্রথমটার জন্য? 30%। তাহলে 4.8 হবে। আর এর মানটা 16 আর কে এর মানটা 15, P0 বের করতে হবে। পারবো? জি স্যার পারবো। তো এখানে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এখানে ইপিএসটা যে কত, অনেকে কিন্তু প্রশ্নে 100 দিয়ে করে চলে আসবে, কারণ 100 কিন্তু ইপিএস না, 100 কিন্তু এক একটা শেয়ারের কি ফেস ভ্যালু। মনে থাকবে কথা? আর ফেস ভ্যালুকে আয়ের হার দ্বারা গুণ করলে কি পাবো? আমরা আয়ের হার পাবো। ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। এই 1 নম্বর অঙ্কে যা করছে 2 নম্বর অঙ্কে হুবহু একই, শুধুমাত্র 30 এর পরিবর্তে কত হবে 20। তাহলে বলো তো দেখি এখন আমাদের ডি এর মানটা হবে 16 ইনটু কত পার্সেন্ট? 20%। বাদ বাকিগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। 5 নম্বর অঙ্কে যান। 2018 সালে ফিনান্স ডিপার্টমেন্ট আসলো, প্রশ্নে বলছে ফ্রম দ্য ফলোইং ডেট অফ অ্যাপেক্স শো লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। এক নম্বর বের করতে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার মানে P0 বের করতে বলছে, অ্যান্ড মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বের করার সূত্র কি? NS ইন্টু কি নাম্বার অফ শেয়ার ইন্টু P0। আমরা ভ্যালু সূত্র জানি ইউজিং ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল। তাহলে এখানে আমাদের ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলটা বের করতে হবে। তাহলে আমি জাস্ট মানগুলি বলে দিব, যেহেতু ওয়াল্টার এবং গর্ডন মডেল আমরা 1 নম্বর এক্সারসাইজ করে আসছি, আমরা পারবো। এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 10, 12 এবং 15। কয়বার দেওয়া আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন? 3 বার। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমরা কয়বার P0 বের করব? 3 বার। গর্ডনের ক্ষেত্রে কয়বার? 3 বার। 3 বার। যখনই P0 বের করব তখন একটা সাথে সাথে কি বের করব? V বের করে ফেলাবো, ঠিক আছে। আমি একটা দেখিয়ে দিই, বলেন তো দেখি কি এর মান কত? 12%। ডি কত হবে? ডিটা যে পারবেন সে আছে ক্লাসের সেরা স্টুডেন্ট। ডি বের করি স্যার 12 হবে। কিভাবে বের করবেন বলেন? ইপিএস হচ্ছে যে 20 টাকা দেওয়া আছে, রিটেনশন রেশিও যেহেতু 40%, ডিভিডেন্ড পে আউট রেশিও 60%। গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমাদের ডি এর মান শেষ। এরপরে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে লাগবে আর এর মান। আর এর মান তো প্রথমটার জন্য 10, এরপরে 12, এরপরে 15 নাকি? এবার কে এর মান? কে এর মান কত দিয়ে আছে? 12%। তাহলে এটা ক্যালকুলেশন করে মান পাবো 155.56। ক্লিয়ার? জি স্যার। সাথে সাথে যদি এটা ভ্যালু বের করি, তাহলে ভ্যালু বের করার সূত্র হবে V সমান NS ইন্টু P0। সাথে সাথে ভ্যালুটা বের করে ফেলাইবেন। তাহলে NS আমাদের প্রশ্নে নাম্বার অফ শেয়ার দিয়ে আছে 50,000। তাহলে 50,000 আর এক একটা শেয়ারের প্রাইস আমরা পাইলাম 155.56। গুণ করলে ভ্যালু বের হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এরকম ভাবে ওয়াল্টারের জন্য 3টা বের করবেন, গর্ডনের জন্য 3টা বের করবেন, ঠিক আছে। তাহলে এটার আমি দেখাইলাম না। এই যে ভ্যালুগুলি পরে একসাথে, আপনি একসাথে না বের করে যখনই P0 বের করবেন তখনই ভ্যালু বের করে ফেলাইবেন। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আর আপনার এত বড় ক্যালকুলেশন হবে না। এবার আসেন আমরা 6 নম্বর অঙ্কটা চলে যাই। প্রশ্নে বের করতে প্রশ্নে কি কি দিয়ে আছে? ইপিএস দিয়ে। ইপিএস মানে কার মান? ই এর মান। কে ই মানে কার মান? কে এর মান। রিটেনশন কে এর রেশিও মান। 40% দিয়ে আছে। তাহলে ডি এর মান কত হবে? 12 ইনটু কত পার্সেন্ট হবে? 60%। 60%। এনএস মানে নাম্বার অফ শেয়ার, যেটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? ভি এর মান নাকি? ভ্যালু অফ ভ্যালু নির্ণয়। আর রেট অফ রিটার্ন মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়ে আছে কয়টা? 3টা। তাহলে 3বার বের করতে হবে নাকি? জি স্যার। বলছে মার্কেট প্রাইস পার শেয়ার বাই ইউজিং গর্ডন মডেল। তাহলে গর্ডন মডেলে অ্যাপ্লাই করে কয়বার মান বসাবো আমরা? 3 বার বের করব। 6 নাম্বারটা বাসায় কাজ। 7 নাম্বারটা আসেন। 7 নাম্বার প্রশ্ন বলছে রেট অফ রিটার্ন কার মান? এটা আর এর মান। আর এর মান। ইপিএস দিয়ে আছে 32 টাকা, ডিপিএস দিয়ে আছে কত? 8 টাকা। 8 টাকা। নতুন একটা তথ্য দিয়ে আছে প্রাইস আর্নিং রেশিও দিয়ে আছে 8 টাইমস। এই ইপিএস মানে এর মান, ডিপিএস মানে ডি এর মান। আর নতুন তথ্য হচ্ছে কি আর্নিং পার রেশিও দিয়ে আছে, প্রাইস আর্নিং রেশিও দিয়ে আছে 8 টাইম। এখন এই প্রাইস আর্নিং রেশিওটা লাগে কে নির্ণয় করার ক্ষেত্রে? কি নির্ণয় করার ক্ষেত্রে বলো দেখি? কে নির্ণয় করার ক্ষেত্রে। এখন আমাদের প্রশ্নে বলছে ইউজিং গর্ডন মডেল। গর্ডন মডেল অ্যাপ্লাই করে বের করতে বলছে কস্ট অফ ক্যাপিটাল মানে কার মান? কে এর মান। কে। তাহলে কে এর সূত্র হচ্ছে আমাদের প্রাইস আর্নিং রেশিও যে মানটা দেওয়া আছে 1 ডিভাইডেড বাই ওই মানটাকে ভাগ করলে আমরা মান পাবো। তাহলে কে এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই প্রাইস আর্নিং রেশিও। তাহলে 1 এর 8 দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি তাহলে মান পাবো 12.5। বুঝতে পারছি? জি স্যার।
2 নম্বর বের করতে বলছে ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমরা জানি রিটেনশন রেশিও যা থাকবে তার বিপরীত পার্সেন্ট কি ডিভিডেন্ড পে আউট রেশিও, তাই তো? জি স্যার। আর রিটেনশন রেশিও কি প্রশ্নে দিয়ে আছে? না স্যার। নাই, তাহলে তো এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও জেনুইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র হচ্ছে যার মান বের করব সেটা উপরে, তাহলে উপরে হচ্ছে ডিপিএস, নিচে হচ্ছে ইপিএস ইনটু 100। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র কি ডিপিএস ডিভাইড ইপিএস ইনটু 100। ডিপিএস দিয়ে আছে 8, ইপিএস কত 32 ইনটু 100 সমান সমান পাবো 25%। ক্লিয়ার? জি স্যার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার মানে কার মান বের করতে হবে? P0 P0। গর্ডন মডেলের ক্ষেত্রে P0 মান বের করতে পারবো? পারবো স্যার। যদি না পারেন তাহলে আপনার নিজের ব্যর্থতা, মান হবে 160 টাকা। এবার আমরা ডি নাম্বারটা আসবো। বলছে যে প্রুফ দ্যাট জি সমান সমান কি বিআর। জি মানে হচ্ছে গ্রোথ রেট। এই গ্রোথ রেটটা যা হবে বি ইন্টু আর এর মান দুইটা গুণ করে তাই হবে। এখানে বি মানে কি? বি মানে কি আর আর মানে কি বলেন? রিটার্ন রেশিও আর আর মানে ইন্টারেস্ট রেট অফ রিটার্ন। আবার বলো। বি মানে রিটেনশন রেশিও আর আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে এটা আমরা এবার মিউট করে পাবো। এবার আমরা এটা আমরা প্রমাণ করব। আসেন প্রমাণটা আমরা কার মাধ্যমে করব? সেই গর্ডন মডেলের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে করব। তার মানে লিখছি প্রুফ জি সমান সমান কি বিআর, অর্থাৎ বিআর এর মানটা হবে জি এর মানের কি সমান, অর্থাৎ জি এর মান যা হবে বি ইনটু আর এর মানটা কি হবে তাই হবে। তাহলে আমরা গর্ডন মডেলের যে সূত্র জানি ওই সূত্রটা হুবহু বসাবো, শুধু যেখানে বিআর, ওই বিআর এর পরিবর্তে কি দিব বলো দেখি? জি। জি। তাহলে দেখেন সব কিছু একই, শুধু বিআর এর পরিবর্তে দিছি কি জি। এই মানগুলি কিন্তু আমাদের প্রশ্নের যে মান দিয়েছে ওগুলো। P0 এর মান আমরা এখানে বের করলাম কত, এই যে 3 নম্বরের জন্য বের করছি 160 টাকা। 160, এর মান ছিল 32 ইনটু 1 মাইনাস বি মানে রিটেনশন রেশিও ছিল 75% মানে 0.75, কে এর মান ছিল 12.5% মানে 0.125, আর জি এর মান আমরা বের করব। এন্ড ক্যালকুলেশন আমরা করব। একের থেকে 0.75 যদি বাদ দেয় থাকে 25 দ্বারা 32 গুণ করলে হয় 8, আর নিচে আমাদের যা আছে তাই, এই পাশে আমাদের যা আছে তাই। আমরা আর যদি গুণ করি 160 এর নিচে 1 আছে, 1 দ্বারা 8 এর গুণ করলে হয় 8, 160 দ্বারা 8 এর গুণ করলে হয় 20, 160 দ্বারা জি এর গুণ করলে 160 জি। 160 দিতে মাইনাস সমান এই পাশে যে প্লাস হয়ে গেছে 20 বেশি, এই প্লাস 8টা এই পাশে মাইনাস হয়ে গেছে। অতএব 160 জি সমান সমান দুইটা বিয়োগফল 12। জি এর সাথে 60 গুণ আছে, এই পাশে কি ভাগ, তাহলে জি সমান সমান হলো 12 ভাগ 160 সমান সমান 0.075। এই 0.075 এর কার মান পাইলাম বলো দেখি? জি এর মান নাকি? জি এর মান। আর আমাদের প্রমাণ করতে বলছে জি সমান সমান কি বলেন দেখি? বিআর। এখানে বি মানে কি একটু বলেন যদি দেখি? বি মানে তো রিটেনশন রেশিও আর আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ভালো করে বলি, স্পষ্টভাবে বলো। বি মানে কি? রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 75%। 75% মানে 0.75। আর আর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 10%। 10%। গুড। 10% মানে পয়েন্ট কত? 10। তাহলে দেখেন তো 0.75 ইনটু 0.10 সমান সমান এই মানটা হয় কিনা? 0.075। তার মানে জি এর মানে সমান না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি জি সমান সমান বিআর। প্রুফড। জি স্যার বলতে কি প্রুফড, অর্থাৎ জি সমান সমান বিআর ডট ডট কি প্রুফড। ক্লিয়ার? 7 নম্বর অঙ্কটা। জি স্যার। ওকে, আমরা 8টা আঁকাবো নাকি এই পর্যন্ত থাকবে? 8টা করি। আচ্ছা ঠিক আছে, ওকে। 8টা করার জন্য আমাদের একটু বেসিক পড়তে হবে। এটা আমরা এখান থেকে পড়াই, যেহেতু আমাদের এখানে আছে। 8 নাম্বারটা আমরা করবো কই? 8 8 8 8, এটা এখান থেকে পড়ি। দেখেন এই যে 8 নাম্বার করার জন্য আমাদের এই 3টা রুলস একটু ভালো করে জানতে হবে। এটা হলো অপটিমাম পেআউট। বলা আছে যে হারে লভ্যাংশ প্রদান করলে ফার্মের বাজার মূল্য অর্থাৎ শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চ হয়, সে হারকে বলা হয় কাম্য লভ্যাংশ হার
বা ইংলিশ হলো অপটিমাম পেআউট রেশিও। তাহলে অপটিমাম পেআউট রেশিও কি? যে হারে লভ্যাংশ প্রদান করলে ফার্মের বাজার মূল্য কি হয় বলো দেখি? কম হয় না বেশি হয়? বাজার বেশি মূল্য বেশি হয়, তাকে বলা অপটিমাম পেআউট রেশিও। অনেক সময় অঙ্কে অপটিমাম পেআউট রেশিও বের করতে বলে। অপটিমাম পেআউট রেশিও জানতে হলে তোমাকে কার কার মানের সাথে তুলনা করতে হবে? আর এবং কি? আর এবং কে কে এর মধ্যে এখানে তুলনা আর করতে মানে হবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন, কে মানে কি? ক্যাপিটালাইজেশন রেট বা কস্ট অফ ইকুইটি। ক্লিয়ার কথা? জি স্যার। এখন এই আর এবং কে এর মধ্যে তিনটা সম্পর্ক হবে, এই তিনটা সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক হবে না। আমি যেভাবে বলবো আপনি ওভাবে মনে রাখবেন। আপনি মনে রাখবেন আর এর মান প্রথমবার আর এর মান কে এর থেকে বড় হবে। আর এর মান কি হবে বলো দেখি? বড় হবে। যখন কে এর আর এর থেকে বড় মানটা হবে। কে এর থেকে বড় হবে তখন অপটিমাম পেআউট রেশিওটা হয়ে যাবে কি? 0%। কত পার্সেন্ট? 0%। 0%। আর যখন আর এবং কে এর মান দুইটা সমান হবে তখন হচ্ছে অ্যানি রেট। অ্যানি রেট মানে 0% থেকে শুরু করে আপনি 100%, এর মধ্যে যে কোনো একটা পার্সেন্ট নিলে অঙ্ক রাইট। বুঝতে পারছি? জি স্যার। অ্যানি রেটকে আমরা ফিক্সড করে দিলাম। অ্যানি রেট মানে আমরা 50% দেবো। কত পার্সেন্ট ধরবো? 50%। 50%। তার মানে আর এবং কে এর মান যদি 0 হয় তাহলে আমরা কত পার্সেন্টে কাজ করব? কত পার্সেন্টে কাজ করব? 50%। 50%। যে কোনো রেটই হবে, তবে আমরা করব 50% দিয়ে। আর যখন আর এর মানটা ছোট হবে তখন আমাদের অপটিমাম পেআউট রেশিও কত পার্সেন্ট? 100%। তাহলে তিনটা 100%। সম্পর্ক। আর এর মান বড় হলে 0, আর এর মান ছোট হলে 100%, আর আর এবং কে সমান হলে কত পার্সেন্ট? 50%। বলেন, কথাটা একটু বলেন যদি কি বলছি? স্যার আর এর মান যখন কে এর থেকে বড় হবে তখন 0%, আর আর এবং কে এর মান যখন সমান হবে তখন 50%, আর এর থেকে কে যখন ছোট হবে তখন 100%। 100%। আবার বলো তো ম্যাডাম কি বলছো? আর এর মান যখন কে এর থেকে বড় হবে তখন 0%, আর এর মান এবং কে এর মান যখন সমান হবে তখন 50%, আর আর এর মান এবং কে আর এর মান যখন কে এর থেকে ছোট হবে তখন 100%। ওকে, এবার আসে 8 নম্বর অঙ্কটা। দেখেন কি লেখা আছে? দ্য আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানিজ টাকা হচ্ছে 30 টাকা পার শেয়ার। তাহলে কার মানে এটা? আর্নিং পার শেয়ার, EPS ইন্টারনাল এর মান। রেট অফ রিটার্ন মানে হচ্ছে আর এর মান, এন্ড দ্য আর এর মান ক্যাপিটালাইজেশন রেট ইজ কত পার্সেন্ট? 20% মানে কে এর মান। 20%। কে এর মান আর এর মান 25, কে এর মান কত? 20। and using 20। ওয়ালটন মডেল বের করতে হোয়াট উড বি দ্য অপটিমাম পেআউট রেশিও অফ দ্য ফার্ম। তাহলে এই ফার্মে অপটিমাম পেআউট রেশিও কত পার্সেন্ট হবে? আর এর মান 25, কে এর মান 20। আর কি ছোট না বড়? বড়। আর বড়। অপটিমাম রেশিও কত পার্সেন্ট? অপটিমাম পেআউট রেশিও কত পার্সেন্ট হয়? 0%। 0%। তাহলে আমরা এখানে লিখছি সিন্স আর গ্রেটার দ্যান কে, সো দ্য অপটিমাম পেআউট রেশিও ইজ কত পার্সেন্ট? 0%। ক্লিয়ার? জি স্যার। আর 2 নম্বর বের করতে হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ P0 মান বের করতে হবে। তাহলে P0 বের করার জন্য প্রথমে এর মান লাগবে। ই কত দিয়ে আছে প্রশ্নে? ই দেওয়া আছে 20%। ই 30। ই দিয়ে আছে 30 টাকা। এরপর লাগবে ডি এর মান। ডি এর মান বের ও করি। ডি এর মান বের করি ই ইনটু কি রেট? ডিভিডেন্ড পেআউট রেশিও, নাকি? এই ডিভিডেন্ড পেআউট রেশিও আর অপটিমাম পেআউট রেশিও দুটো কি সিমিলার। তাহলে আমাদের 30 এর অপটিমাম পেআউট রেশিও আমরা কত পার্সেন্ট বের করলাম বলো তো এক নম্বর রিকোয়ারমেন্টের জন্য? 0%। তাহলে 30 এর 0% মানে 0 টাকা। আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন, কে মানে কস্ট অফ ক্যাপিটাল, আর বাদ বাকি ক্যালকুলেশন আগের মতোই। 8 নম্বর পারবেন? পারবো স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমরা তাহলে 8 পর্যন্ত করি। আমরা আগামী ক্লাসে আমরা 9 থেকে শুরু করব। ওকে স্যার এবং ম্যাডামরা? ওকে। ঠিক জি আছে, স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসে কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।